মধ্যরাত থেকে কার্যকর হলো জ্বালানি তেলের নতুন দাম। লিটারে 6 টাকা কমেছে অকটেন পেট্রোলের। ডিজেল বিক্রি হচ্ছে 105 টাকা 25 পয়সায়। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে প্রতি বছর প্রায় 80,000 কোটি টাকা পাচার। মার্কিন আর্থিক গবেষণা সংস্থার প্রতিবেদন। জড়িত সরকারি বেসরকারি ব্যাংক, টাস্কফোর্স গঠনের পরামর্শ। গুম হয়ে 5 মাস আয়নাঘরে বন্দী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। অন্ধকার কুঠুরিতে আটকে রেখে চলত বর্বরতা। বিশেষ আইনে দ্রুত বিচারের দাবি। সকালের সময় সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণার পর শনিবার মধ্যরাত থেকে নতুন দামে তেল বিক্রি শুরু হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করায় ভোক্তাদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পেট্রোল পাম্পে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। বিষয়টি পাম্প বন্ধ বা তেল নেই এমনটা নয়। এ অপেক্ষা রাত 12টা বাজার, কেননা শনিবার মধ্যরাত থেকে কমেছে জ্বালানি তেলের দাম। ডিজেলের মিটারে ভেসে উঠে 105 টাকা 50 পয়সা, আর অকটেন ও পেট্রোলে 125 ও 121 টাকা। এক লাফে 30-40 টাকা বৃদ্ধির পর সামান্য কিছু টাকা না কমিয়ে আরও বেশি কমানোর দাবি চালকদের। একবারে বাড়ে এতগুলা, বাড়াবার সময় বাড়ায় কম, একটু বেশি যদি কমাইতো, আমরা মনে করেন কস্টিং খরচটা কম হইতো, আমরা মাল পরিবহনটা কমের ভিতরে করতে পারতাম। 6 টাকা তো তেমন কোনো কিছু না, অন্তত আমরা যতটুকু শুনছি 8 টাকা থেকে 12 টাকা, সেটা 10 টাকা কমলে মোটামুটি ঠিক ছিল। এদিকে অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। এটা খুব পজিটিভ ভাবে আমি দেখতেছি, আশা করি আরো বেটার হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুশি তো, এতে খুব খুশি। ডলারের রেট একটু ওয়ার্ল্ড ওয়াইড একটু কমে, হয়তো বা এটা আমাদের রিডিউস হতে পারে, পেট্রোলের দাম ডিজেলের দামগুলো ইনশাল্লাহ। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। এ দফায় পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি 6 টাকা কমানো হয়েছে। অপরদিকে ডিজেলের দাম প্রতি লিটার প্রতি কমেছে 1 টাকা 25 পয়সা। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম 131 টাকা থেকে কমে 125 টাকা, পেট্রোলের দাম 127 টাকা থেকে কমে 121 টাকা এবং ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে 105 টাকা 27 পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে 1 মাসের মাথায় জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তী সরকার। সাধারণ ভোক্তা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের প্রত্যাশা আগামী দিনে আরও কম হবে এই জ্বালানি তেলের দাম। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাচার হওয়া অর্থের পরিমাণ কত? এমন প্রশ্নের উত্তর মিলেছে বৈশ্বিক একটি আর্থিক গবেষণা সংস্থার প্রতিবেদনে। সংস্থাটি বলছে গড়ে প্রতি বছর 80,000 কোটি টাকা পাচার হচ্ছে তৃতীয় বিশ্বের ছোট এই দেশ থেকে, যার বড় একটি অংশই পাচার হয়েছে তথাকথিত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। অর্থনীতিবিদরা বলছেন যে করেই হোক পাচার হওয়া অর্থ ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। গত কয়েক বছর ধরেই ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। বৈশ্বিক বাণিজ্য ভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য বলছে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকও। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে গেল প্রায় 1.5 যুগে দেশীয় 19টি ব্যাংকে আত্মসাৎ করা মাত্র 24টি ঋণ কেলেঙ্কারির মাধ্যমেই প্রায় 100,000 কোটিরও বেশি টাকা পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কবছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে। অর্থনীতিবিদরা বলছেন সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে বর্তমান সরকার। অর্থ পাচার এগুলোকে রিকভারি করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সি কিন্তু আছে, বিদেশের সাথেও আমাদের কিন্তু বেশ কিছু নেটওয়ার্ক আছে যেগুলোর আমরা মেম্বার,
এডমন্ড কান্ট্রির একটা নেটওয়ার্ক আছে, সেটার আমরা মেম্বার। সুতরাং সেগুলো আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। বৈশ্বিক পরিসরের উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে দুদককেও। প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিবিড় অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন আইনজ্ঞরা। অ্যান্টি করাপশন কমিশন তার এবিলিটি আছে যে দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক করাপশনের মাধ্যমে যদি টাকা যদি আপনার আত্মসাৎ করে কেউ, সেটাকে কিন্তু সে রিকভার করতে পারে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। এখন ইন্টারিম গভর্নমেন্টের উচিত যে ইনভেস্টিগেশন উইংটাকে স্ট্রং করে দেওয়া, সবাইকে কোঅর্ডিনেট করে একটা টাস্ক ফোর্স করে দেওয়া, যাতে করে হচ্ছে গিয়ে যে কোনো না কোনোভাবে ট্রেসগুলি যেন করা যায়। অতীত অভিজ্ঞতা বলে অর্থ পাচার যতটা সহজভাবে হয়েছে, সেই অর্থ ফিরিয়ে আনা ততটাই কঠিন থেকে কঠিনতর। তারপরেও আশার কথা হচ্ছে এ বিষয়ে কাজ শুরু করেছে সরকার। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইন পর্যালোচনা করে সেই অনুযায়ী উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আয়নাঘরকে দুনিয়ার নরক আখ্যা দিয়ে সময় সংবাদের কাছে বন্দিশালায় নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচেফেরা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। 5 মাস 3 দিন অন্ধকার কুঠুরিতে আটকে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয় বলে জানান তিনি। জড়িতদের বিচারে গুম কমিশন গঠিত হওয়ায় স্বস্তি জানালেও বিশেষ আইনি দ্রুত বিচার দাবি তার। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে। 2015 সালের 10 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা থেকে রাত 8টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সাদা মাইক্রোবাসে। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলা হয় চোখ, গাড়িতে উচ্চ স্বরে গান বাজিয়ে শুরু হয় নির্যাতন। সাথে সাথেই চোখ বেঁধে ফেললো এবং হাতে হ্যান্ডকাপ, মোবাইলগুলো কেড়ে নিল, স্পর্শকাতর জায়গায় ইলেকট্রিক শক। আমি কিন্তু ব্যাপক চিৎকার করছি, যদিও ওরা ভলিউম ফুল করে দিয়েছে, তারপরও এমন যন্ত্রণা, এই যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না, পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। মানে এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে এটা আমি টলারেট করতে পেরেছি, আমি বেঁচে আছি। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় অচেনা এক স্থানে। সেখানকার নির্যাতন হার মানায় সিনেমাকেও। কানে 2 লতিতে 2টো ক্লিপ লাগিয়ে দিল। ইলেকট্রিক শর্ট তখন সম্ভবত ভোল্টেজ বেশি ছিল, এত মানে মাথার মানে পুরো পৃথিবী ঘুরছে এরকম। যখন থামে তখন আমার মুখ দিয়ে প্রচুর ফেনা বের হয়ে আসে। প্রতিদিন সন্ধ্যার পর নিত্য নতুন কাউকে নিয়ে আসতো। একটু পরে মিউজিক আর চিৎকার, এমন চিৎকার, মানে ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন। কারণ আমাকেও বলা হয়েছিল এই যে গরম পাথর টকবক, আমি নিজেও শুনছি এটা এখন পায়খানার রাস্তায় দেওয়া হবে। পরে নেওয়া হয় অন্ধকার ছোট্ট কুঠুরিতে। আলো বাতাসীন কবরের মতো ঘরটিতে মধ্যযুগীয় নির্যাতন শুরু হয় বলে জানান সোহেল রানা। ওই জায়গাটা এত ভয়াবহ, আমরা ছিলাম মশাদের খাদ্য। হাত বাঁধা, হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, এভাবেই বসে আপনাকে ঘুমাতে হবে। আমার একটা অনুরোধ আছে, মেরে তো ফেলবেনই। আমার অনুরোধটা হলো যে আমাকে মেরে ফেলার আগে আমাকে একটু কি 10 মিনিট একটু শুইতে দিবেন। আয়না ঘরে তার মতো অনেক বন্দী ছিল বলে ধারণা সোহেল রানার। জানান অনেক মানুষ মেরে ফেলার আলামত দেখেছেন তিনি। বহুবার ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফেরেন তিনি। 4-5 জনকে নিয়ে গেল, নিয়ে যায় এক জায়গায় রাখলো। ওখানে আগে থেকে আরও 4-5 জন ছিল। যেই কণ্ঠস্বরটাকে নিয়ে যাওয়া হতো সেই কণ্ঠস্বরটা আমি দ্বিতীয়বার কখনো শুনি নাই। 4-5 জন আসলো, এসে বললো যে প্রত্যেকজনকে উজু করাও। পরে উজু করালো সবাইকে আলাদা আলাদা করে, খুব দ্রুত সবাই উজু করলো। উজু করে বললো যে কে তওবার নামাজ পড়বা, তওবার নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে সব মাপ চাও, আজকে তো আমাদের জীবন প্রদীপ শেষ। টানা 5 মাস 3 দিন পর 2015 সালের 13 আগস্ট মুক্ত অবস্থায় রাজশাহীর এক জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন আইনজীবী সোহেল রানা। মিউজিক বেজে ওঠা মানে কাউকে টর্চার করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে মতবিনিময় করে কথা বলেন তিনি। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে, যথাযথভাবে যাতে পুনর্বাসন প্রক্রিয়াটা বাস্তবায়ন হয় সেই উদ্যোগ মন্ত্রণালয় গ্রহণ করবে। জেলা পর্যায়ে হবে, এটা উপজেলা পর্যায়ে হবে, সবাইকে সংশ্লিষ্ট করে হবে, জনগণকে সংশ্লিষ্ট করেই হবে, যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে। এগুলি যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে, কেন হচ্ছে। কোনো রকম সংকট না থাকা সত্ত্বেও বন্যার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি
ত্রাণ কাজে বিপুল পরিমাণ চাল লাগছে। এই দুই অজুহাতে 10 দিনের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। একই সঙ্গে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে ধান ও চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্যা দেখা দেওয়ার আগে অর্থাৎ গত 20 আগস্ট পর্যন্ত সাধারণ মানের মোটা সিদ্ধ 50 কেজির প্রতি বস্তা চাল বিক্রি হয়েছে 2000 টাকা দরে, কিন্তু এখন সে চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 2400 টাকায়। একইভাবে সব ধরনের চালের দামের বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। বন্যা এই জন্য আমাদের চট্টগ্রামের চাউলের আমদানিটা কম হয়েছে। এই কমের পরিপ্রেক্ষিতে কিছু আমাদের অসাধু ব্যবসায়ী আছে, তারাও স্টক করছে এবং মার্কেটটা অটোমেটিক বাড়ে গেছে। সিদ্ধ চালের মতো অবস্থা আতপ চালের বাজারও। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধুমাত্র বন্যা এবং ত্রাণের অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দাম। ধান স্টক করার একটা শ্রেণী বের হয়ে গেছে, তারা ডেইলি 100, 150, 200 করে মনে ধানের দাম বাড়িয়ে দিচ্ছে, সেটার ইফেক্ট চাউলের বাজারে পড়তেছে। ধান উৎপাদন এলাকা হিসেবে পরিচিত রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর, পাবনা এবং বগুড়ার মোকামে ধান চাল মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মোকাম মালিক এবং মিলাররা আগের চাহিদাপত্র অনুযায়ী চাল দিতে অস্বীকৃত জানালো বাড়তি দাম পেলে গুদামগুলোতে চালবাহী ট্রাক পাঠাচ্ছে। এক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ভাঙতে চাল আমদানির এলসি উন্মুক্ত করার দাবি ব্যবসায়ীদের। 6-7 এলসিটা কুলি রাখার জন্য বলতেছি, যদি আমাদের দেশে সংকট থাকে ছট করে 1 সপ্তাহের মধ্যে চাউল আমাদের দেশে আসবে, কিন্তু না হয় আমাদের চাউলের কেজি 100 টাকা ইমিডিয়েটলি 100 টাকা হয়ে যাবে। চট্টগ্রামে চালের কোনো মোকাম না থাকলেও নগরীর পাহাড়তলি বাজারের 200 গুদামে প্রতিদিন 100 ট্রাক বোঝাই 1500 মেট্রিক টন এবং চাকতাই বাজারের 100 গুদামে 1300 মেট্রিক টন চাল আসছে। নেই কোনো চালের সংকট, তারপরও কৌশল এবং অজুহাত করে বাড়ানো হচ্ছে সব ধরনের চালের দাম। চালের দাম নিয়ন্ত্রণে এখনো যদি মনিটরিং শুরু না হয় তাহলে আগামীতে লাগামহীন হয়ে পড়বে, এমনটি শঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের পাহাড়তলি চাল বাজার থেকে কমল দে, সময় সংবাদ। 3 মাস বন্ধ থাকার পর আজ থেকে উন্মুক্ত হলো সুন্দরবন। ভ্রমণ পিপাসুদের স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে এই ম্যানগ্রোভ ফরেস্ট। জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ এবং মৎস্য প্রজনন মৌসুমের জন্য গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রকৃতির নিজ হাতে গড়া সুন্দরবনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। মোংলা বন্দরের কোল ঘেঁষে এই সুন্দরবনের অবস্থান। যেদিকে চোখ যায় শুধু বন আর বন। বনের অপরূপ সৌন্দর্য, বন্যপ্রাণীর ডাক আর সুন্দরবনের রং বেরং পাখির কলকাকলি মুগ্ধ করে পর্যটকদের। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ এবং মৎস্য প্রজনন মৌসুমের কারণে 3 মাসের জন্য সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক শূন্য হয়ে পড়ে গোটা সুন্দরবন। জেলেরা হয়ে পড়ে বেকার। অবশেষে রোববার আবারও বনের নদী খালে মাছ ধরার জন্য জাল, নৌকা আর সরঞ্জাম নিয়ে প্রবেশ করে জেলেরা। এদিকে সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, আন্দারমানিক, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি পর্যটক স্পটে দর্শনার্থীদের স্বাগত জানাতে নতুন সাজে সাজিয়ে রাখা হয়েছে পর্যটন স্পটগুলো। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও বন বিভাগ। পর্যটন কর্তৃপক্ষ সেইভাবে নির্দেশ দিচ্ছে যেন আমরা সেইভাবে আমরা প্রস্তুত থাকি, যে পর্যটক যারা আসবে তারা যেন সুন্দরভাবে বিনোদন করতে পারে। আর আমরা সেভাবে প্রস্তুত আছি, আমাদের যে পরিপাটি করার দরকার সেগুলো সব সাজায় গাছায় রাখছি। আর ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর আবহাওয়া অনুকূলে থাকলে 2 থেকে 3 গুণ বাড়বে দর্শনার্থীর সংখ্যা। তাতে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। বন্ধের কারণে আশা করি মাছ আরো বৃদ্ধি পাবে এবং আমরা সংসার পরিচালনা আগের চাইতে আর একটু ভালো করতে পারবো। এখন ভ্রমণ পিয়াসী যারা, তারা ভ্রমণ করে আবার দিনে দিনে দক্ষিণ অঞ্চলে যারা আছে তারা চলে যেতে পারবে। আমরা আশাবাদী যে যা বিগত দিনে যে লসের মুখে ছিলাম আমরা এটা কাইটা উঠতে পারবো। গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশ ও বনের নদী খালে মাছ ধরা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে বন বিভাগ। সময় সংবাদ, মোংলা।
দুদকের তদন্তে বেরিয়ে এলো যশোরের বহুল আলোচিত পুলিশ কনস্টেবল থেকে টিএসআই পদোন্নতি পাওয়া রফিকুল ইসলামের কোটি কোটি টাকার সম্পদ। ভুক্তভোগীদের অভিযোগ, এসব সম্পদের বেশিরভাগই নামমাত্র মূল্যে ভয়ভীতি আর প্রতারণার মাধ্যমে কিনেছেন ওই পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যে আদালত থেকে তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। বহুল আলোচিত পুলিশ সদস্য রফিকুল ইসলাম কনস্টেবল থেকে পদোন্নতি পাওয়া এই টিএসআই চাকরি জীবনের বেশিরভাগ সময় যশোরে ছিলেন। অনৈতিক উপায়ে ডিআইজি সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের খুশি রেখে পুলিশ বিভাগ সহ জেলায় আধিপত্য বিস্তার করেন। অভিযোগ রয়েছে, অবৈধ উপায়ে নিজ স্ত্রী ও শালিকার নামে গড়ে তোলেন কোটি কোটি টাকার সম্পত্তি। এর মধ্যে রয়েছে যশোর শহরে একটি 6 তলা ভবন, দোতলা মার্কেট ও একটি দোকান বিল্ডিং, 276 শতক জমির ওপর গরুর খামার, গোপালগঞ্জ জেলা শহরে 7 তলা ভবন, ঢাকাতে ফ্ল্যাট, রাজশাহী শহরে বাড়ি এবং খুলনাতে জমি ও ফ্ল্যাট সহ মোট 429.544 শতক সম্পদ। তবে অনুসন্ধানে জানা যায়, অর্জিত সম্পদের মধ্যে বেশিরভাগই নামমাত্র মূল্যে ভয়ভীতি ও প্রতারণার মাধ্যমে অর্জন করেছেন ওই পুলিশ কর্মকর্তা। ভুক্তভোগীরা তাদের উপর অত্যাচার ও জবরদখলের বিচার চান। বাড়ি ছাড়ার জন্য আমাদের উপর এমন অত্যাচার করেছে, রাত্রিবেলা এসে আড্ডা মারতো, পুলিশদের নিয়ে আসতো। 16 শতক জমি হওয়ার কথা, সেখানে সে 17.5 শতক মতো জমি দখল করে রেখে দিয়েছে। বেঞ্চের সাথে হ্যান্ডকাপ লাগায় বেঁধে রেখে আমাকে টর্চারিং করে যে আমাকে 10 লক্ষ টাকা দেওয়া লাগবে, কুরাসের ভয় দেখায় আমার কাছ থেকে টাকা দাবি করে। দুদকের আইনজীবী জানান, ইতোমধ্যে আদালত থেকে পুলিশ সদস্য রফিকের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অনুসন্ধান পর্যায়ে এই সকল সম্পত্তি যাতে বেহাত করতে না পারেন, হস্তান্তর করতে না পারেন, সে কারণে আমরা দুদক এটা অ্যাটাচমেন্টের জন্য আবেদন করেছি এবং সেই অনুযায়ী আদালত অ্যাটাচমেন্টের আদেশ দিয়েছেন। 1987 সালে পুলিশে যোগদানকারী রফিকুল ইসলাম বর্তমানে রাজবাড়ী জেলায় কর্মরত। সময় সংবাদ, যশোর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে সিলেট সরাসরি ফ্লাইটে প্রায়ই ধরা পড়ছে স্বর্ণের চালান। 10 বছরে এই বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে 4 মণের মতো স্বর্ণ। আর চালানোর সঙ্গে কখনো কখনো বহনকারী ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। 153 কেজি স্বর্ণ, মন হিসাবে এর ওজন প্রায় 4 মণ। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় 160 কোটি টাকা। সবশেষ গত বুধবার সকালে 17 কোটি টাকা মূল্যের 16 কেজি ওজনের স্বর্ণের চালান জব্দ করা হয়। ওসমানী বিমানবন্দরে একের পর এক স্বর্ণের চালান আটক হলেও এর মূল মালিক বা নেপথ্যের কারিগরদের শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূল হোতারা সব সময়ই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এছাড়া স্বর্ণ চোরাকারবারীদের নানা কৌশলে ধরাশায়ী হন কাস্টমস কর্তৃপক্ষ। ইনিশিয়াল স্ক্যানিং এর মাধ্যমে এটা একদম ক্লিয়ারলি দেখা যায়নি। তারপরে এনএসআই এর কাছে যেহেতু কংক্রিট ইনফরমেশন ছিল, ফার্দার স্ক্যানিং এবং চেকিং এর মাধ্যমে এনএসআই এটা ডিটেক্ট করতে সমর্থ হয়। নানা ধরনের মেশিনের ভেতরে কৌশলে স্বর্ণ নিয়ে আসেন। কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে কৌশলে বের হলেও মাঝে মধ্যে অন্য সংস্থার হাতে ধরা পড়ে চোরাচালানের স্বর্ণ। প্রাথমিক সিদ্ধান্তে ধরা না পড়লেও এনএসআই কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা ছিলেন শুল্ক গোয়েন্দা সহ তাদের সন্দেহ থেকেই যায় এবং তারা সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটের সহায়তা নেন। বুধবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক শারজা থেকে 17 কোটি টাকার স্বর্ণ বহন করে আনা সিলেটের গোয়েনঘাটের নুরুল ইসলাম পেশায় একজন রং মিস্ত্রি। দেশে আসার বিমানের একটি টিকিটের বিনিময়ে কফি বানানোর মেশিনের বাক্সটি তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন। আর এয়ারপোর্টের বাইরে থেকে একজন বাক্সটি গ্রহণ করার কথা ছিল, তবে হাতে নাতে আটক হন তিনি। আর এভাবেই মূল হোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। 4 মাস বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ আহরণ। জেলেদের ধরা মাছ নেওয়া হচ্ছে ফিশারি ঘাটে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হেফাজত সবুজ, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখো, 4 মাস বন্ধ থাকার পর গতকাল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদের যে 725 কিলোমিটার যে হ্রদ আছে সেই হ্রদের মৎস্য আহরণ শুরু হয়েছে, যেটা মাছ শিকার করা শুরু করেছিল। এবং আমরা একটু দেখাতে চাই যে আমরা এখন
জেলার সবচেয়ে বড় যে মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে অবস্থান করছি। বিভিন্ন অঞ্চলে হ্রদের বিভিন্ন এলাকা থেকে যে সকল মাছ ধরা হয়েছে সে সকল মাছ আসলে এখন এই অবতরণ কেন্দ্রে এসে অবতরণ করা হচ্ছে। এখানে তারা মাছের রাজস্ব পরিশোধ করে এই মাছ বরফজাত করে তারপরে চলে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রথম দিনের মাছ হিসেবে এখানে যেটি দেখা যাচ্ছে সেটি হলো যে এখানে চাপিলা পরিমাণটাই বেশি, কার্প জাতীয় মাছ আসলে প্রথম দিন পাওয়া যায়নি। এইসব বিষয়ে আমরা জেলেদের সাথে কথা বলেছিলাম, ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি বলেছে যে আসলে প্রথম দিনে এরকমই হয়, পরে ধীরে ধীরে মাছের পরিমাণও বাড়তে থাকবে এবং মাছের যে আকার আছে সেগুলো নিয়েও তাদের মধ্যে এক ধরনের হতাশা আছে। কিন্তু বলছেন যে আসলে প্রায় 4 মাস বন্ধ থাকার পরে যে মাছ এসেছে সেই মাছে আসলে আকারটা অনেক ছোট, আরো বড় হওয়ার কথা ছিল। তবে এই জন্য যে ব্যবসায়ীরা যেটা বলছেন যে জেলেরাও যেটা বলেছেন যে মূলত আসলে নতুন পানি হবার কারণে মাছের গ্রোথটা একটু কম হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে মাছের আকারটা একটা পরিবর্তন হবে এবং তারাও বেশ ভালো ব্যবসা করতে পারবে। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কাপ্তাই হ্রদের যে আয়তন 725 বর্গ কিলোমিটার, এই কাপ্তাই হ্রদে আসলে মাছের বংশবৃদ্ধি এবং প্রাকৃতিক প্রজননের জন্য প্রতি বছর 3 মাস করে যে হ্রদের মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। কিন্তু এবার হ্রদের পানি যথাসময়ে না হবার কারণে মাছের যে সময় বন্ধকালীন সময়টা আরো 1 মাস 2 ধাপে আরো 1 মাস বৃদ্ধি করা হয়। 1 মাস বৃদ্ধি করার পরে আসলে প্রায় 4 মাস হিসাবে যদি বলি তাহলে 4 মাস পরে আসলে এই মৎস্য আরোহণটা শুরু হলো। তো রাঙামাটিতে কাপ্তাই হ্রদের যে 4 মাস পরে যে কর্মচঞ্চলতা ফিরেছে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে। কুড়িগ্রামে আবারও আগ্রাসী হয়ে উঠেছে তিস্তা। প্রতিনিয়ত ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে অসংখ্য পরিবার। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নদী পাড়েই মানববন্ধন করেছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতেও শুধুই ব্যবস্থা নেওয়ার আশ্বাসে আটকা পানি উন্নয়ন বোর্ড। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। চোখের সামনে ভাঙছে তিস্তার পার, নদী গিলে খাচ্ছে ঘরবাড়ি, বসতভিটা সহ ফসলি জমি ও গাছপালা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙ্গন কবলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গতিয়াশাম, খেতাবখা, উলিপুর উপজেলার বজরা, ছাদুয়া, দামারহাট সহ বেশ কিছু এলাকা। গত 1 মাসে শুধু তিস্তার ভাঙ্গনে বসতভিটা ও ফসলি জমি হারিয়েছে শতাধিক পরিবার। হুমকিতে স্কুল, মাদ্রাসা সহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান। এই অবস্থায় নিজেদের সম্পদ রক্ষায় রাজারহাটের গতিয়াশাম এলাকায় মানববন্ধন করেছেন অসহায় মানুষ। নদী অনেক দূরে ছিল, যে হারে ভাঙতেছে ওই হারে আমাদের টিকে থাকা সম্ভব না। 3 বার আমি এই বাড়িটা ভাঙলাম, আর আমার এখন মনে যাওয়ার কোনো আস্থা নাই। এখন জরুরি যে সমস্ত জায়গায় ভাঙছে জিও ব্যাগ ফেলে এই ভাঙন বন্ধ করা হোক। আগামী বছর যাতে না ভাঙে সেজন্য ব্লক ফেলে এই ভাঙন বন্ধ করা হোক। তিস্তায় স্থায়ী প্রকল্প না থাকলেও ভাঙ্গন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে অস্থায়ী কাজের পাশাপাশি জেলার অন্যান্য নদ নদীতেও স্থায়ী কাজ চলমান থাকার কথা জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ইতিমধ্যে একটি সমীক্ষা প্রকল্প চলমান আছে, যেটি 3 ফেজে বাস্তবায়নের জন্য নির্ধারণ হচ্ছে। সেই রিপোর্ট পেলে আমরা প্রকল্পের ডিপিপি প্রণয়ন করে সাবমিট করতে পারবো। গত 3 মাসে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের ভাঙ্গনে 5 শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। বন্যা পরবর্তী কৃষি ও খাদ্য সংকট মোকাবিলায় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে মৌসুমে দুর্গত এলাকায় ধান চাষের জন্য নাবি আমন ধানের বীজতলা তৈরি করছেন তারা। 18 থেকে 20 দিন পর উৎপাদিত এসব ধানের চারা পৌঁছে দেওয়া হবে বন্যা কবলিত এলাকায়, যা থেকে প্রায় 700 বিঘা জমিতে আবাদ করা যাবে। হোসেন আলীর তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট।
অতিবৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের ১১ জেলা। স্মরণকালের এ বন্যায় এখনো পানিবন্দী লাখো মানুষ। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাত। আমনের বীজতলা ও চারা সব নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের খাদ্য সংকটের শঙ্কায় বানভাসীরা। দেশের মানুষ বন্যা মোকাবিলা করছে সম্মিলিতভাবে। আর কৃষির ক্ষতি কাটিয়ে উঠতে ও খাদ্য সংকট মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়ালো ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্যা পরবর্তী সময়ে কৃষকদের সহায়তা করতে বিনামূল্যে নাবি আমন ধানের চারা বিতরণ করার উদ্যোগ নিয়েছেন তারা। এর মধ্যে প্রস্তুতকৃত ১২ একর জমিতে চলছে বিনা ১৭ ও বায়ার বাংলাদেশের ধানি গোল্ড জাতের ধানের বীজ বপনের কাজ। ১৮ থেকে ২০ দিন পর উৎপাদিত এসব ধানের চারা পৌঁছে দেয়া হবে বন্যা কবলিত এলাকায়, যা থেকে প্রায় ১,০০০ কৃষক ৭০০ বিঘা জমিতে করতে পারবেন ধানের আবাদ। আমাদের যে সংকট আসবে সেটা হচ্ছে খাদ্য সংকট। তো আমরা সেই খাদ্য সংকট নিয়ে কাজ করার চিন্তা থেকে এই পর্যন্ত এসেছি। যখন চারাগুলো হয়ে যাবে আমরা চেষ্টা করব হচ্ছে ওইখানে যে টার্গেটেড যে ফার্মারগুলো আছে তাদের কাছে পৌঁছানোর। বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষকরা। আমরা তাদেরকে চারার পাশাপাশি সার দিব, বিষ দিব এবং আমরা একটা অ্যাডভাইজারি কমিটি থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে, বিজ্ঞানীদের নিয়ে, যারা পরবর্তীতে তাদেরকে পরামর্শ দিবে যে টাইম টু টাইম তাদের জমিতে কি কি করতে হবে। 100% যখন আমদানি করতে হতো তাহলে হিউজ ইনভলভমেন্ট লাগতো। সুতরাং সেই হিসেবে এই উদ্যোগটা অবশ্যই বাংলাদেশের খাদ্য সংসম্পন্নতা আনয়নে যথেষ্ট বড় ভূমিকা পালন করবে। এমন মহতী উদ্যোগকে সফল করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, কৃষি উদ্যোক্তা, কর্পোরেট ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে এগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স নামে সংগঠন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মালয়েশিয়ায় ৬৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে পুত্রজায়ায় প্যারেড আয়োজিত হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ ফ্লাইট পাস্ট আর সামরিক মহড়া। এটি উপভোগ করেন সর্বস্তরের হাজারো মানুষ। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের ৬৭তম বার্ষিকী উদযাপন করছে মালয়েশিয়া। এই উপলক্ষে শনিবার পুত্রজায়ায় অনুষ্ঠিত হলো প্যারেড। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারের মনোজ্ঞ ফ্লাইট পাস্ট আর সামরিক মহড়া, যা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। স্থানীয় সময় শনিবার সকালে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এতে অংশ নেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম, রানী জরিদ সোফিয়া, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আরও ছিলেন মালয়েশিয়া সরকারের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সরাসরি প্যারেড উপভোগ করেন ১৭,০০০-এর বেশি মানুষ। আজ সকালে কুয়ালালামপুর থেকে গাড়ি চালিয়ে পুত্রজায়া রেল স্টেশনে আসি। সেখান থেকে শাটল বাস ধরে এখানে এসেছি। ভোর প্রায় ৩টার দিকে আমরা যাত্রা শুরু করি, পৌঁছাই সকাল ৬টার দিকে। ১৯৫৭ সালের ৩১শে আগস্ট স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। এরপর থেকে দিনটি মেরদেকা ডে নামে পরিচিত পায় স্থানীয়দের কাছে। সরকার ও প্রশাসনের কেন্দ্র হওয়ায় দিবসটি উদযাপিত হয় পুত্রজায়ায়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভুটানের রোমাঞ্চকর অভিজ্ঞতা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ফুটবলারদের হাইকিং করালেন কোচ হ্যাভিয়ার কাবরেরা। প্রথমবারের মতো হাইকিংয়ের অভিজ্ঞতায় সন্তুষ্ট লাল সবুজ। আসন্ন এএফসি এশিয়ান কাপের বাছাই সামনে রেখে এই দুই ম্যাচকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ফুটবলাররা। ফিফার ২ প্রীতি ম্যাচে ভুটানকে হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি আনার লক্ষ্য তাদের। থিম্পুর আঁকাবাঁকা পাহাড়ি পথে দৌড়াচ্ছেন জামাল বিশ্বনাথরা। বাংলাদেশ থেকে ভুটানে পৌঁছে শুরুতেই অনুশীলনের জন্য হাইকিং বেছে নিলেন কোচ হাভিয়ার কাবরেরা। পাহাড়ি পথ বেয়ে হাইকিং এর কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। মাত্রই নেপাল থেকে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ জয় করে ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ। জুনিয়রদের সাফল্যে ঝিমিয়ে পড়া ফুটবলে ফিরেছে স্বস্তির সুবাতাস। অস্থির ক্রীড়াঙ্গনে এবার জামালদের সামনে চ্যালেঞ্জ ভুটান বাধা জয় করা। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে তাদের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ। বাংলাদেশের চেয়ে কন্ডিশন একটু আলাদা ভুটানের। খেলা হবে আর্টিফিশিয়াল টার্ফে। ম্যাচের আগে ভুটানের উচ্চতা ও টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়াটাই মূল লক্ষ্য কাবরেরার।
আমাদের প্রাথমিক লক্ষ্য সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ও আর্টিফিশিয়াল টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়া। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে হাইকিং করেছি। হাঁটার চেয়েও অনেক বেশি কার্যকরী ট্রেনিং এটা। ফুটবলারদের জন্য খুবই ইতিবাচক। সামনে আরো কয়েকটি সেশন আছে, আশা করছি ঘাটতি কাটিয়ে উঠতে পারবো। হাইকিং এর সঙ্গে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং হলেও উপভোগ করেছেন ফুটবলাররা। ফিফা র্যাঙ্কিং এ উন্নতির পাশাপাশি আসন্ন এশিয়ান কাপের বাছাই সামনে রেখে ম্যাচ দুটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাকিব বিশ্বনাথরা। দুটি ম্যাচই জয়ের লক্ষ্য তাদের। আমার লাইফে সবচেয়ে বড় একটা এক্সপিরিয়েন্স যে হাইকিং কখনো করি নাই, আজকে সেটা হয়েছে বা সেটা করছি। প্রত্যেকটা প্লেয়ার বা আমরা সবাই অনেক মজা করছি এখানে। অনেক শক্তিশালী দল, তো আমরা অনেক কাজ করছি ওদেরকে নিয়ে ঢাকাতে। আমরা চাইবো এখান থেকে ভালো কিছু করে নেওয়ার জন্য, কারণ আমাদের যদি আমরা এখানে ওদের সাথে জিততে পারি তাহলে আমাদের র্যাঙ্কিং একটু আমরা আগাবো। তো আমাদের এটা এফসির জন্য, সামনে এফসি এশিয়ান কাপ আছে, তো আমাদের জন্য ভালো হবে। আমরা চাই দুটো ম্যাচই ওদের সাথে ভালো ফুটবল খেলতে এবং জিততে। অনূর্ধ্ব 20 সাফজয়ী বেশ কজন তরুণও আছেন এই দলে, তাদের নিয়েও আশাবাদী কাবরেরা। পারভিন আক্তার, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মধ্যরাত থেকে কার্যকর হলো জ্বালানি তেলের নতুন দাম। লিটারে 6 টাকা কমেছে অকটেন পেট্রোলের। ডিজেল বিক্রি হচ্ছে 105 টাকা 25 পয়সায়। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে প্রতি বছর প্রায় 80,000 কোটি টাকা পাচার। মার্কিন আর্থিক গবেষণা সংস্থার প্রতিবেদন। জড়িত সরকারি বেসরকারি ব্যাংক, টাস্কফোর্স গঠনের পরামর্শ। এবং গুম হয়ে 5 মাস আয়না ঘরে বন্দী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। অন্ধকার কুঠুরিতে আটকে রেখে চলত বর্বরতা। বিশেষ আইনে দ্রুত বিচারের দাবি। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।